প্রিয় দর্শক, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন জনপথের প্রতিনিধি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিয়া হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত জনগণের যে কাজ এবং জনগণের উন্নয়নমূলক যে প্রসঙ্গগুলো সেই বিষয় নিয়ে কথা বলে থাকি। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন প্রতিনিধি। তাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার ডান পাশে আছেন জনাব জি এম সরওয়ার, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশন এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশন। এবং আমার বাম পাশে রয়েছেন জনাব শাহাবুদ্দিন ভূঁইয়া, সদস্য নোয়াগাঁ ইউনিয়ন পরিষদ এবং সভাপতি রামগঞ্জ উপজেলা শাখা বাইসস। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি জনাব সারোয়ার, এবার আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই আপনার যে জনপ্রতিনিধিমূলক কাজগুলো এই বিষয়ে আপনি কি কি করছেন বর্তমানে এবং ভবিষ্যতে কি কি করার প্ল্যান রয়েছে। ধন্যবাদ আপনাকে। জনপ্রতিনিধি যারা, তারা তো আসলে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এবং ওইখানকার যে সমস্ত সমস্যাগুলিগুলি আছে, তারা সেই জনপ্রতিনিধি যারা, তারাই সেটা কিন্তু নির্ধারণ করবে। এবং আমরা যারা সামাজিক প্রেক্ষাপট থেকে আমরা হতে দেখা গেলো বিজনেসের সাথে সম্পৃক্ত, আমাদের কর্মকাণ্ডটা একটু ভিন্ন, যে জনগণের সাথে সম্পৃক্ততাটা আমাদের একটু কম হয়। কিন্তু আমরা আপনার যে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা যেগুলো দেখতে পারি, যেমন আমরা যেটা যে 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 আমরা যদি বিজনেস সেক্টরের যে সাথে আমরা যে জড়িত, আমরা শ্রমিক যেটা আছে, তাদের যে শ্রমিক আছে তাদের ভালো মন্দ আমরা দেখতে পারি, যে আমাদের সাথে সম্পৃক্ত যে সমস্ত সাবজেক্টগুলো দেখতে পারি। আর জনপদে যারা প্রতিনিধি আছে, তারা কিন্তু সর্বস্তরে, কারণ সর্বস্তরে বলতে এই জন্য বলবো, একটা জনপ্রতিনিধি তাকে একটা গ্রামগঞ্জের একটা ছোট্ট কুঁড়ের ঘরে যে ঘটনাটা ঘটতেছে সেটার দিকেও তাকে নজর রাখতে হয়। আবার এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য এক উচ্চ পর্যায়ে যে মহলটা আছে তাদের সাথে তাদের দৃষ্টি রাখতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা জনপ্রতিনিধি যারা হবে বা তাদের দায় দায়িত্ব অনেক বেশি, সমাজের অনেক বেশি, কারণ জনপদ থেকে কিন্তু আগামী দিনের প্রজন্মটা গড়ে ওঠে। আর বিশেষ করে জনপ্রতিনিধির ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সেটা কৃষি খাতটা সেখানে কিন্তু অটো চলে আসে। হুম হুম। হ্যাঁ, কারণ জন একটা প্রত্যেকটা মানুষের, সারা বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষের প্রথম যে তার বাঁচার যে স্থানটা, সেটা হলো তার মাটি। বেসিক নিড। বেসিক হুম ডিসিশন হুম হুম। মাটি। আমার মাটির থেকে দেখা গেলো যে আমার ঘর, ঘরের থেকে বারান্দা, বারান্দা থেকে কিন্তু শাক সবজি, সেখান থেকে একটা স্বাবলম্বী, সেখান থেকে তার বেড়ে ওঠা, তারপরে সেখান থেকে বেড়ে ওঠা শিক্ষা, শিক্ষার পরবর্তী পর্যায়ে সে কিন্তু জাতীয়ভাবে তার ভূমিকাটা রাখে। তাহলে আমাদের জনপদটা কিন্তু একটা জাতির ভাগ্য উন্নয়নের জন্য প্রথম ধাপ। আচ্ছা, সেটাকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমরা একটু আমাদের জনপ্রতিনিধি যিনি উপস্থিত আছেন শাহাবুদ্দিন ভূঁইয়া, আপনার কাছে চলে আসি। আপনি বর্তমানে কি কি কাজ করছেন এবং কৃষি বিষয়ক কি কি উন্নয়নমূলক আপনার প্রচেষ্টা রয়েছে? সামনে উন্নয়নমূলক আরো কি কি করতে চান? জনপ্রতিনিধির আসলে এটা একটা জিনিস হলো, এটা সর্বজনীন। আপনার গ্রামের ছোট থেকে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আপনি প্রথম অবস্থায় মিলে চলতে হবে। একটা ওয়ান টু ওয়ান এখানে কানেকশন। এখানে ওয়ান টু ওয়ান কানেকশন ঠিক এইভাবে, যেমন একটা ছোট্ট উপমা দিই। একটা গাই শূকরের দুধ, শূকরের বাচ্চা খায়। একটা গরুর দুধ গরুর বাচ্চাও খায়, এবং হিন্দু মুসলিম 12 জাতির সবাই কিন্তু তার এই গরুর দুধটা ব্যবহার করে। তার থেকে মানুষ এরকম হতে হবে যে আমি সবার কাজে ব্যবহার হতে পারবো। তাই আমরা আসলে ছোট থাকতে গরুর রচনা শুনছি, রচনাটা এইভাবে হওয়ার দরকার। এই গরুর দুধ দিয়ে ছানা হয়, হিন্দু ইহুদি নেচার সকল প্রাণী ব্যবহার করে। তাহলে আমরা আসলে জনপ্রতিনিধি যারা, আমরা যে সালিশ বিরোধ করি, এখানে এখানে অ্যাকচুয়ালি পিএইচডি করা কোনো ব্যক্তির অনেক জ্ঞানের অধিকারীর দরকার। যেমন আপনার একটা সালিশ আসে আপনার পারিবারিক, এটা তো আপনার আমাদেরকে এটা কোনো পিএইচডি করেন, আমরা কিন্তু এটাকে মিট করতে চেষ্টা করি। জায়গা সংক্রান্ত এটার বিষয়ে আমাদের পিএইচডি নেই, কিন্তু আমরা দুজনের ওই আমরা তো প্র্যাকটিক্যালে দেখি, কিন্তু কোর্ট দেখে না। কোর্ট কখনো আপনার বুকে বুকে মিলাই দেবেন একটা জিনিস মিলাই। আমরা কিন্তু দুই পক্ষের সমস্যাগুলো নিজের কান্দে আনি, দুই পক্ষের রিপ্লেস করি, বুঝাই দিই। আশা করি এটা নিষ্পত্তি 100%। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক কেউ বিদেশ গেছে, ওই সম্বন্ধে তো আমার ওই বিষয়তে আমার জানা নেই। ওই দেশের রাষ্ট্রীয় আইন কী আছে, উনি যে অভিযোগটা করছে ওটা রাইট কিনা, আমরা কিন্তু এটা দেখতে হয়। তো আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি
ওই সিদ্ধান্তের ধর্মের সাথে মিল থাকতে হবে, রাষ্ট্রের সাথে মিল থাকতে হবে, সামাজিক স্বার্থে মিল থাকতে হবে। ঠিক আমরা ওই প্রেক্ষাপটগুলা, রাষ্ট্রের কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আদালতে 43 লক্ষ মামলা পেন্টিংয়ে, আমরা কিন্তু 99% মামলাগুলো আমরা সামাজিকভাবে সমাধান করি, এতে 1% যায়, ওটা আমাদের রিকভারের বাইরে। এখন সরকার আমাদেরকে এখানে বান্ডিং করে দেওয়া হয়েছে, আপনি এত টাকার ভিতরে পরে আপনি করতে পারবেন না, আপনার ফৌজদারি এটা হলে আপনি করতে পারবেন না, দেওয়ান এটা, কিন্তু আমরা কিন্তু সব কিছু করতে হয়। যেমন 15 বছর, 20 বছর, 10 বছর, 50 বছর মামলা পেন্ডিংয়ে কেন? ওনারা কি সদ ইচ্ছা থাকলে 2 মাস এটা করতে পারে না? আমাদেরকে দেওক, আমরা 3 মাসের ভিতরে একটা মামলা, যে কোনো কোর্টের মামলা, আমরা খুনের মামলা পর্যন্ত আমরা সমাধান করছি, যেটা কোর্টে 10 বছর 15 বছর লাগবে। আপনার 15 বছর কেন? দুইটা পক্ষে কাম কাজ সব কিছু, তার বিজনেস সর্বোচ্চ হারা ফেলায় একটা মামলা মোকদ্দমা। কিন্তু আমরা এটারে চাই না যে জনগণ কোনো রকম কষ্ট করুক। কষ্ট আমরা করুম, রাত 3টা বাজে ফোন দিলে আমরা যাইমু, 2টা বাজে ফোন দিলে। তবে আমরা জনপ্রতিনিধি যারা, আপনারা একটা কথা জানবেন, এদেরকে কিন্তু কেউ বান্টনা ধরবে না। যে যেমন বান্টনা ধরবে না কেন, আল্লাহর যে বিচারটা এই বন্দার উপরে ছাড়ছে, উনি কিন্তু চয়েস করে দিছে। আমরা ওনাদেরকে মেম্বার বললে একটা গাল, কিন্তু এটা নয়। কিন্তু এদেরকে কোনো বান্টনা ধরবে না, এদের প্রতি একটু রহমত আছে। এই বিষয়ে আমরা আবার ফিরে আসব, তবে আমরা একটু ফিরে যাই জনাব জিএম সরোয়ার আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাই ক্ষুদ্র কুটির শিল্প এ বিষয়ে। তো ক্ষুদ্র কুটির শিল্প বিকাশে এপি সদস্যদের কি কি ভূমিকা থাকা উচিত? এটা সাধারণত অল ওভার ওয়ার্ল্ডে যেটা নাকি হয়, এই সমস্ত সাবজেক্টগুলো বেশি করে ডোনার বা অনুদানের মাধ্যমে হয়। আপনি আমাদের দেখবেন আমার বাংলাদেশেও যদি দেখেন, আমাদের বাংলাদেশ সরকারটা চলে কিভাবে, আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দেই এবং তাতে সেবা নেই। কিন্তু হুম হুম এরপরও কিন্তু ওই যে আপনার একেবারে নিম্ন স্তরে জনপথের জন্য এবং মানুষের শিশুদের কল্যাণের জন্য, মহিলাদের কল্যাণের জন্য, দুস্থ মানুষের কল্যাণের জন্য কিন্তু অনেক ট্রাস্ট আছে। আমার জানা মতে প্রায় বাংলাদেশেও মনে করি এসব সাহায্য সংস্থা প্রায় 140টার মতো। আচ্ছা, এ বিষয়ে আমরা আবার কথা বলবো, ফিরে আসব, তবে এ পর্যায়ে একটা বিরতি নিয়ে নিব। প্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন না, আপনারা দেখছেন চ্যানেল এস এবং আমাদের সাথে আছেন দুজন প্রতিনিধি। দেখতে থাকুন জনপথের প্রতিনিধি। ফিরে আসছি একটা ব্রেকের পর। দর্শক, ফিরে এলাম একটা ব্রেকের পর। নিশ্চয়ই আমাদের সাথে আছেন আপনারা। আপনারা দেখছেন জনপথের প্রতিনিধি এবং সাথে আছি আমি তাহিয়া হোসেন। আমার সাথে আছেন দুজন অতিথি। কথা বলছিলাম জনাব জিএম সরোয়ারের সাথে। উনি বলছিলেন ক্ষুদ্র কুটির শিল্প বিকাশের জন্য কি কি করা উচিত। তো আমরা আবারও সেই আলোচনায় ফিরে আসছি, যা বলছিলেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দাতা সংস্থা বা আমরা যে সমস্ত সাহায্য সংস্থা, আপনার মনে করেন যে বিধবা ভাতা বলেন, আপনার যেটা ওই চক্ষু চিকিৎসা বলেন, তারপরে আপনার এই বৃদ্ধ ভাতা বলেন, তো এগুলো কিন্তু অনেকগুলো সংস্থা আছে। সেখান থেকে যে টাকাটা আমাদের সাধারণ প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর যে পন্থাটা, এটা কিন্তু অনেক জটিল এবং এটা দেখা গেলো এটার মধ্যে নানান রকম জটিলতার সৃষ্টি হয় এবং এখানে আত্মসাতের কথাটা আসে। তো এর জন্য যে আমি যেটা মনে করি যে আমাদের এখন ডিজিটাল যুগ, এখন এই ডিজিটাল যুগে প্রত্যেকটা মানুষের তার জীবনযাত্রা নিয়ে যদি তাকে স্মার্ট কার্ড করে দেওয়া হয়, যেমন আবার এখন ভোটার কার্ডটা হুম করা হুম হয়েছে। তা আমার একটা কৃষক, প্রান্তিক কৃষক, আপনার প্রান্তিক কৃষকের যখন তার নিজস্ব একটা কার্ড থাকবে যে তার কতটুকু সম্পত্তি আছে, কতটুকু তার কয়জন ছেলে মেয়ে সব কিছু থাকবে, তখন আমরা কুটির শিল্প করতে গেলে সে যখন নাকি একটা লোনের জন্য যাবে না, হুম এখন হুম কৃষি লোনটা আছে। হুম হুম এই কৃষি লোনটা পাওয়া কিন্তু আমার অনেক দুরূহ ব্যাপার। হুম মেম্বারের কাছে যাও সার্টিফিকেট লও, চেয়ারম্যানের কাছে যাও সার্টিফিকেট লও, তারপরে টিউনের কাছে যাও, তারপরে এটা করো সেটা করো, এটা করতে করতে ওই কৃষক কিন্তু মরে যায়। অর্থাৎ আমি আমার লোন পাইতে যে আশা করতে যাই, আমার এখন যা আছে দৌড়াইতে দৌড়াইতে মনে করেন আমার শেষ। তা আমার ওই স্মার্ট কার্ডটা যদি থাকে তাহলে আমি কতটুকু লোন পেতে পারি। কারণ এখন তো ডিজিটাল যুগ, সারা ওয়ার্ল্ড কিন্তু একেবারে হাতের মুঠোয়। তাহলে একটা কৃষকের যখন তার কার্ডটা থাকবে যে তার এতটুকু জমি আছে, এতটুকু তার পরিবার করে, তাহলে সে কতটুকু লোন পেতে পারে। কার্ডটা সে দিল, তাকে কুটির শিল্প আমি এটা করবো, আমি কি হাঁস পালবো, ঠিক আছে তোমার এই অন্তত তুমি 50,000 টাকা পেতে পারো। তাহলে সেই কার্ডটা দিয়ে সেখান থেকে 50,000 টাকা সে কিন্তু তার একটা কুটির শিল্প গড়ে তুললো। হুম হুম ঠিক মনে করেন দেখা গেলো যে জনশক্তি একটা যুব সম্প্রদায় আছে, তারা চিন্তা করলো যে আমরা এই একটা পদক্ষেপ গ্রহণ করব যে আমরা মাছ চাষ করব। মাছ চাষ করতে গেলে দেখা গেলো তার বাবারা আছে, তো সেখানে তাদের প্রত্যেকটা মানুষের যদি মনে করেন ওই যে স্মার্ট কার্ডটা থাকে, আমার সম্পত্তি কত হচ্ছে আপনার প্রান্তিক, যেমন আমরা বলি প্রান্তিক
কৃষক, যে প্রান্তিক কৃষকের ভিতরে কিন্তু ৫টা ৬টা শ্রেণী আছে। হুম, হুম। শুধু কৃষক হলে যে গরিব তা না। কারণ এমনও কৃষক আছে তার মনে করেন দেখা গেল যে ১,০০০ বিঘা জমি আছে। সে একটা উচ্চ পর্যায়ের কৃষক এবং তারও ডাটাটা থাকলে পরে সে কিন্তু ট্রাক্টর, এখন দেখা গেল যে তার ট্রাক্টরের দরকার। সে ট্রাক্টরের দরকার। সে দেখা গেল যে ওই তার কার্ড দেখায় সে একটা ট্রাক্টর এনে সে এখানে একটা শিল্প গড়ে তুললো। হুম, আবার প্রান্তিক যে আছে সে তার কিছু করা দরকার নেই। তার ঔষধ দরকার। তার শুধু ওষুধ দরকার। তার যেমন মনে করেন যে দেখা গেল যে পুকুরে চাষ করতেছে। এখন আপনারা জানেন যে মাছ চাষ করতে গেলেও কিন্তু আপনার আধুনিকতার কিছু ব্যাপার আছে। যেমন আমরা আগে জানতাম যে মাছের জন্য সমস্ত খাবারগুলো শুধু মাছকে খাওয়াইতে হয়। কিন্তু অক্সিজেনের যে একটা ব্যাপার এটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু এখন দেখেন, এখন একটা পুকুরে যদি দেখা গেল যে অক্সিজেনের যদি ব্যবস্থা করা হয়, সেই অক্সিজেনের থেকে যে খাদ্যটা উৎপাদিত হয় সেখানে অর্ধেক মাছের খাবার কিন্তু বেঁচে যায়। হুম। অর্থাৎ প্রশিক্ষণ। আগে দেখা গেল যে আমাদের আগেকার যদি আমরা ধরি যে একটা মুরগিতে ১২টা ডিম পারতো। ১২টা ডিমের থেকে আমাদের মা চাচিরা আমাকে ২টা খাওয়াইতো। আর ৮টা ওই মুরগি কি করতো? দিত। ওই ৮টা বড় হওয়ার পরে তারপরে সেখান থেকে আবার চিলে নিত, কাকে নিত, নেওয়ার পরে ৪টা টিকতো। এই ৪টা বড় হইলে পরে তার থেকে আবার একেবারে বড় না হলে সেটাকে জব করা যাবে না। হুম। তো এই ছিল যে আমাদের উৎপাদন। আর এখন দেখেন, এখন ডিজিটাল যুগে কি হইছে? আপনি রাখবেন ২১ দিনে মনে করেন মুরগি বড় হয়ে গেছে গা। তো আমাদের এই প্রশিক্ষণে যেতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে প্রশিক্ষণ করতে একটা ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশিভাবে আপনাকে প্রত্যেকটা জায়গাতে ডিজিটাল, অর্থাৎ এখন যে যুগটা আমি জানি কারুর কাছে, আমি বাংলাদেশের নাগরিক, আমি এখন দেখেন আগে আমরা পাসপোর্ট নিয়ে যেতাম এতগুলো এয়ারপোর্টে, যেদিন না আপনার গেছেন হুম, 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 এয়ারপোর্টে। হুম, হুম। এখন শুধু আমি পাসপোর্টটা দেখাই দিই, কেউ দেখেন না, খালি নাম্বারটা দেখে বা টিকিটের মধ্যে দেখে নাম্বারটা টিভি দেয়। এখন তো টিকিটটাও লাগে না। লাগে টিকিটের না, প্রয়োজন নেই লাগে কোনো। না। এখন শুধু টিভি দেওয়ার পরে আমি কবে কলকাতা গেছি, কবে কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম। আমি ডাক্তার দেখাইতে গেছি কলকাতায় এক হোটেলে থাইকা আবার আবার গেছি আরেক জায়গায় ডাক্তার দেখাইতে। তো ডাক্তার কয় কি যে এখন গেছি ১০টায়, কয় কি যে আপনি ২টায়। তো চিন্তা কি করবো, একটা হোটেলে যাই রেস্ট নিছি। এখন ওইখানে আসার পর কয় আপনি তো ২ জায়গায় ছিলেন কিভাবে? অর্থাৎ তার কাছে ডাটাটা চলে আসছে। হুম। তাই আধুনিক এখন যুগ, আমি মনে করি যে এই সমস্ত ডাটা বেসগুলো আগামী এই জনপ্রতিনিধি, জনগণ, জনপ্রতিনিধি যদি যেহেতু বলেন, তাহলে আমি এক বলবো যে এখন যারা নাকি আগামী যে নির্বাচন আসতেছে, আগামী নির্বাচনে যে সমস্ত দলগুলো রাজনীতি করতেছেন তারাও কিন্তু জনপ্রতিনিধি হবে। এই জনপ্রতিনিধিদেরকে এই সমস্ত পরিকল্পনাগুলো রাখতে হবে যে ডিজিটাল কার্ড কিভাবে কি করা যায়। এই যে ট্রান্সপারেন্সি রাখতে হবে। ১৪০টা সংস্থা, আমাদের অনেকে জানিই না যে কতগুলো দাতা সংস্থা আমাদের হুম। সাহায্য করে। জানি না, নামটাও না জানি না, কিন্তু আপনি লিস্ট দেখেন গা, দেখবেন যে এই সংস্থা ওই সংস্থা কিন্তু নাই। আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি না। তা আমরা এতগুলো না চাইয়া যদি এটাকে ডিজিটাল কইরা যদি মনে করেন যে প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফকে দিয়ে যদি কৃষকদেরকে যদি সেবা আমরা করতে পারি এবং তাদেরকে যদি সেই লোনগুলো সহজ শর্তে দেওয়া যায় এবং তাদের যদি প্রশিক্ষণগুলো করা যায়, তাহলে আমি মনে করি যে দেশের জন্য উন্নয়ন হবে এবং আগামীতে আমরা যে আধুনিক যে প্রক্রিয়াগুলো চালু করে ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো এবং বিশ্বের সাথে তাল মিলে আমরাও অগ্রগতি মানে করতে পারবো। ডিজিটাল হতে হতে আমাদেরকে ট্রান্সপারেন্সি এই জিনিসটাও মেনটেন করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু একটু কৃষি বিষয়ে কথা বলছিলাম, একটু চলে আসি আমাদের জনপ্রতিনিধি আপনার কাছে, জনাব শাহাবুদ্দিন ভূঁইয়া। একটু জানতে চাই এই যে কৃষি বিষয়ক ব্যাপারগুলো, আমরা তো এতদিন আমদানি নির্ভর ছিলাম, এখন রপ্তানি নির্ভর হতে হলে আমাদের কি কি করা উচিত? জি, আমি মনে করি কৃষি নির্ভর, কৃষি শুধু ধান চাষ, শস্যের চাষ এটা না। যেমন আমি কিছুদিন আগে বরিশালের দিকে গেছিলাম, হাজার হাজার শত শত মাইল নদী, এখানে যে বইটা ওরা কি গবেষণা করে, এখানে তারা মাছ চাষের ব্যবস্থা করুক, আমরা 10 টাকা কেজি মাছ খাবো, এই মাছ বাহিরে যাবে। আমার কৃষক, লক্ষ লক্ষ কৃষক এখানে দান হবে, এখান থেকে মাছ নেবে। এখন আপনি 400-500 টাকা কেজি যেখানে মাছ কয়জনে ক্রয় করে খাইতে পারে? এই না খাওয়াতে আমাদের পুষ্টি দুর্বলতা হচ্ছে না? তো আমাদের এই কারণে, যেমন পুকুর আছে, আর দেশের মধ্যে সবচেয়ে কৃষি আবাদটা এখন আমাদের এখানে 80% কমে গেছে। এই যে একটা করি গাছ, ওই ওই গাছ যেখানে লাগাবে, এই গাছ রাস্তার পাশে থাকলে রাস্তার ক্ষতি। আপনার করি গাছ থাকুক, রাস্তা 2 বছরে যাতে 1 বছর টিকবে, ওর একটা গাছের পানি পড়ে, এটা এটা বাদ। করি গাছ আমাদের দেশের দরকার নেই, এখন কাঠের দাম নেই। এই করে আর আরো 40% কৃষি কিন্তু চলে আসবে। এই করি গাছ, এগুলো রাস্তার পাশে আপনি দেখেন, লক্ষ লক্ষ হাজার হাজার মাইল
সরাহালান, ওখানে আপনি ফল গাছ লাগান। এখন গবেষণাবিদ রাষ্ট্রের মধ্যে এখান দিয়ে আপনি দেখেন এই গবেষণাবিদ এই ইনস্টিটিউট এটা এদের কাজ কি? এরা আমাদের প্রান্তিক পর্যন্ত এদের গবেষণা আমরা কিচ্ছুই পাই না। ওরা অফিসিয়ালভাবে করে, অফিসিয়াল পর্যন্ত এরা যোগাযোগ করে, অফিসিয়াল কি বাজেট করে, এগুলো আমরা প্রান্তিক, আমরা তো সরকারের সাথে একদম তৃণমূল থেকে জড়িত, মহকামের সাথে আমাদের কোনো জড়িত নেই। এখানে যদি প্রত্যেকটা জনপ্রতিনিধি থেকে মতামত নিয়ে আপনার গ্রামে কি লাগবে সরকার বরাদ্দ দিবে, উন্নয়ন হবেই। এখন যেগুলো হচ্ছে এগুলা 20% এখন খাদ্য, এটাতে আমাদের রপ্তানিও করার সুযোগ নাই, নিজের দেশে তো নাই, নিজের দেশে এখন খাদ্যের শর্ট আছে, নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি নদীর ওখানে বাজেট কো, আপনার সরকার চিন্তা ভাবনা কোথায়? আপনি নদীতে যেই মাছটা নদী হিসা যাবে না, ঠিক আছে, যেটা বাসমান ওই মাছ ব্যবহার করেন, এটা ধরা যাবে, আমরা 10 টাকা আচ্ছা। কেজি মাছ খাবো, ওই নেন, দেশ অর্ধেক উন্নত হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টিতে আমরা যেহেতু কথা বলছিলাম, একটু এর মাঝখানে ইন্টারাপ্ট করি। যেহেতু বর্তমানে শীতকাল চলছে, যে তো শীতকালে আমাদের এই যে বস্ত্র যে ডিস্ট্রিবিউশন হয় এই জিনিসটা, তো এটা তো আপনার কি মনে হয় যে পরিপূর্ণভাবে হচ্ছে, এবং যাদের না। বস্ত্র দরকার তারা কি পরিপূর্ণভাবে পাচ্ছে, নাকি আমাদের আরো দরকার? না, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? আমাদের এই বস্ত্রটা এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। এই বস্ত্রটা আমি যেহেতু জনপ্রতিনিধি, আমার ক্ষুদ্র যেটুক আমাদের বরাদ্দে আসে, আমি এই বস্ত্রটাগুলা বেশি ব্যবহার করি। আমি যেই ব্যক্তিটা ঘরে শুয়ে আছে, হুম। আমি ওখানে নিয়ে পৌঁছাই, তবে সম্পূর্ণ হচ্ছে না, আচ্ছা, সবার দেওয়া সম্ভব আহ, হচ্ছে না। ওদের প্রতি একটু সামাজিকভাবে নজর নিজেদের দেওয়ার একটা দরকার, দায়িত্ব থাকে। এটা দরকার। তবে যারা প্রান্তিক জনগণ, যে তাদেরকে তো সরকার বিভিন্ন ধরনের শীত বস্ত্র প্রদান করে, সহায়তা না, করে। যে আমি তো সেটা কি বলছি, পর্যাপ্ত? না সরকার না যেটা না, দিচ্ছে সেটা পর্যাপ্ত কি হচ্ছে না, আমি পর্যাপ্ত? বলে গেছি তো, আমরা পর্যাপ্ত আমি সবারই দিতে পারছি না, যারা শুয়ে রয়েছে ওদেরকে দিতে পারছি না। এখানে কিছু চলে যায় স্বজন প্রীতি বা দলীয় বিভিন্ন প্রেক্ষাপটে, তবে একদম প্রাপ্য ব্যক্তির কাছে খুব কম যায়, তবে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। তবে এখন এটা এটা খুব সীমিত, এটা দেখা মাত্র, এটা কোনো দেশের পরিপূর্ণ হওয়ার মতন কোনো সুযোগ নেই। আর যেটা এক সময় দেখবেন এই অভাব যেটা জিনিস, অভাবটা আমি একটা ছোট্ট কথা বলি, যে আপনি দেখেন, আপনার 2 বছরের বাচ্চারা একটা জিনিস, একটা কষের কাছে দেন জবাই করে দিতে, সে কিন্তু এটা পারবে না। কিন্তু জি। মানুষ অনাহারী, বিশ্বের আপনারা দেখছেন যে কাকে বসে রয়েছে বাচ্চারা খাওয়ার জন্য, সোমালিয়া এরকম একটা ছবি, কে মারা, মানে ওরা না খায়, তারা কিন্তু বিশ্বে অনেক মারা যেতেছে। আমার দেশে মারা যাবে, আপনি শুধু এনজিও বন্ধ করেন, এই দেশের মধ্যে এর চেয়ে বেশি মারা যাবে। আমরা এনজিওর কারণে আমরা অভাব দেখছি না। বুঝতে পেরেছি, আসলে অনিয়মের জন্যই আমাদের এই বিষয়গুলো জি, দেখা যায়, এখানে ঘটে থাকে। তা এখানে আমাদের মাঝখানে আরেকজন অতিথি আছে, ওনার জি, সঙ্গে একটু শেষ কিছু কথা বলি। তো আপনার কাছ থেকে জানতে চাই, এই যে সরকার এবং সরকারের পাশাপাশি যারা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছেন এবং যারা সামর্থ্যবান মানুষজন রয়েছেন, তারা কি কি করতে পারে আমাদের প্রান্তিক জনগণদের জন্য, তাদের সহায়তা করার জন্য একটু ছোট্ট করে জানতে চাই। প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে, যে সর্বক্ষেত্রে, কিন্তু সমস্যাটা একটা হলো সিস্টেম। অর্থাৎ আপনার যেখানে যে ইনভেস্টটা হোক না কেন, প্রান্তিকে হোক, যেখানেই হোক না কেন, হুম, হুম। যেখানে সেটাকে আপনার রিটার্ন আসতে হবে। এই নিশ্চয়তাটাতে, এই নিশ্চয়তাটার জন্য কিছু কিছু, উনি যে কথাটা বললো, যে কিছু কিছু জায়গায় যে যে প্রশিক্ষণ, অর্থাৎ আমি একটা জায়গায় দিলাম, সে প্রশিক্ষিত না, তো সেখান থেকে সে রিটার্ন কিন্তু আসবে না। যেমন ওই যে একটা কথা দেখেন, উনি যে কথাটা বললো, যে হাজার হাজার বিঘা আপনার নদী রয়ে গেছে পানি, কিন্তু এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে একটা প্রশিক্ষণের ব্যাপার আছে। আমরা যেটা নাকি দেখি, যে আমরা যেটা এমনিও বলি যে আপনার 3 ভাগ পানি 1 ভাগ স্থল, কিন্তু ওই যে 3 ভাগ পানি আপনি দেখতে, সেটা কিন্তু পানি না, এটা কিন্তু মরীচিকা। আচ্ছা, এটাও কিন্তু একটা স্টাডির ব্যাপার বিত্তবান আছে। বিত্তবান মানুষ যারা আছেন, তারা সমাজের সেটাই মানুষজনকে, আমি বলতেছি হ্যাঁ, আপনাকে, যে ওই যে যে বললাম, যে ওই যে ওখানেও আমাদের যে মরীচিকার মতো আমরা আসি, ওই পানিটা কি দেখেন, এই পানিটা কিন্তু পানি না। কারণটা হলো কি, এটা হলো আপনার জোয়ারের পানি এবং বন্যার পানি। কিন্তু নদী যেটা যদি আপনি বলা হয়, সেটা কিন্তু খারি। অর্থাৎ নদী কিন্তু একটা রুড নদী চলে, হুম, যেমন বিমান যেমন একটা রুডে চলে, হুম, যেমন গাড়ি যেমন রুডে চলে, হুম, নৌপথে কিন্তু একটা রুডে চলে। কিন্তু আপনি যখন দেখবেন, এখন যাবেন, যাই দেখবেন যে বিশাল পদ্মা, কিন্তু পদ্মা আপনি দেখতেছেন ওই জায়গাটা কিন্তু অচল। হুম, 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 কিন্তু হুম, আপনি কিন্তু একটা ওই
বিশাল পানির ভিতরে কিন্তু আপনি একটা নৌপথে চলতেছেন। তো ওই যে বিশাল যে পানিপথটা আছে সেখানে যদি আপনি যে ব্যারেজ করেন, হুম সেখানে যদি একটা বেড়ি বাঁধ দেন, হুম সেখানে যদি মনে করেন যে আপনি মাছের চাষ করেন, হুম তাহলে আমি মনে করি যে এই যে উদ্যোগটা যদি নেওয়া হয় তাহলে যেমন কত লক্ষ লক্ষ বিঘা মনে করেন যে দেখা হুম গেলো দিলে ওখানে করলে পরে আপনি বেকার সমস্যার সমাধান হবে। সেখানে দেখা গেল যে ওইখানে যদি আপনি বিনিয়োগটা করেন তাহলে যারা নাকি ওই যে আপনি যেটা বলেন যে বিত্তশালীরা এখানে কি ভূমিকা রাখতে পারে। হুম তারা তা আমি বিনিয়োগ মনে করতে করি যে পারে। এই যে বিত্তশালীরা তারা তো আর মনে করেন ছোট কোনো প্রজেক্টে যাবে না। না। তাহারা দেখা গেলো এখানে 1000 বিঘা আছে, 2000 বিঘা আছে, তারা সেখানে যেমন এখন আপনি কি হচ্ছে, এখন আপনি চিংড়ি চাষ হচ্ছে। কেন হচ্ছে? ওখানে বাদ দিয়ে কিন্তু হচ্ছে। তার কারণটা হলো চিংড়িতে আপনার নোনা পানিটা লাগে। আর এখন আপনি কেন করতে পারতেছেন না? এই যে এখানে কিন্তু প্রশিক্ষণ। তো বলে যে চিংড়ি করলে ওটা করা যাবে না। কারণ ওই নোনা পানিতে কোনো অন্য মাছ হবে না। তা আপনাকে কি করতে হবে? ওই জায়গায় ব্যারেজ সৃষ্টি করতে পর্যাপ্ত হবে। জ্ঞান থাকতে হবে এবং বিত্তশালী যারা রাইট। আছেন তাদেরকে তাদেরকেও ইনভেস্ট সহযোগিতা করতে করতে হ্যাঁ। হবে, গবেষণার বিনিয়োগ করতে বিষয়টা। হবে। আমরা আসলে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এসব বিষয় নিয়ে আমরা আবারও অন্য এক পর্বে, আগামী পর্বে নিশ্চয়ই আলোচনা করব কখনো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য এবং এত ভালো ভালো কথা বলেছেন, জ্ঞান দিয়েছেন। নিশ্চয়ই সরকারের প্রতি আমাদেরও এই আহ্বান থাকবে আমরা যেন প্রান্তিক মানুষজনদের জন্য কিছু করতে পারি। জি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের জনপথের প্রতিনিধি অনুষ্ঠান। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। থাকবেন চ্যানেল এস এর সাথে।